আমরা বারবার গ্রিন এনার্জির কথা বলছি। আসলে আমাদের যে এতক্ষণ যারা বক্তারা ছিলেন তারা অনেক কিছু বলেছেন, আপনারা জানেন যে আমাদের যে টার্গেট ছিল আমরা সেই টার্গেটকে ফুলফিল করতে পারি নাই হয়তো গ্রিন এনার্জির জন্য। তো বর্তমান যে সিনারিও এখন আছে, কারণ আমি যদি বলি যে আমি এই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চিফ ইঞ্জিনিয়ার প্ল্যানিং হিসাবে জয়েন করেছি আজকে 7 মাস হয়েছে। এর মধ্যে আমি এই বিষয়গুলোকে যে পাওয়ার সেক্টরের যে এই গ্রিন এনার্জি হচ্ছে ট্রানজিশন সেটা নিয়ে আমি কাজ শুরু করেছি এবং আগের যে পরিকল্পনাগুলো দেখেছি এবং বর্তমান কি করা উচিত সেগুলো নিয়েও আমরা কাজ করছি। আমি যদি বর্তমানে আমাদের পুরো সিনারিওটা দেখি যে আমাদের বর্তমান যে জেনারেশন ক্যাপাসিটি সেটা প্রায় 27,840 মেগাওয়াট এই মুহূর্তে, এবং যে বিদ্যুৎ কেন্দ্রগুলো ইতিমধ্যে কন্ট্রাক্ট হয়ে গেছে এবং যেগুলো কাজ চলমান আছে সেইগুলোর যে টার্গেট দেওয়া আছে কবে সেগুলো সম্পূর্ণ হবে এবং উৎপাদনে আসবে, সেই অনুযায়ী 2025 সালে যে 29,827 মেগাওয়াট হবে যদি নতুন করে কোনো বিদ্যুৎ কেন্দ্র যদি আর আমরা কন্ট্রাক্ট নাও করি। 2026 সালে 30,561 মেগাওয়াট আমার জেনারেশন ক্যাপাসিটি হবে। 2027 সালে 33,061 মেগাওয়াট হবে। 2028 সালে 32,925 হবে। দেখেন কমে গেছে কিন্তু, কারণ হচ্ছে কিছু প্ল্যান্ট কিন্তু রিটায়ারমেন্টে চলে যাবে। 2030-এ যে 32,779 মেগাওয়াট হবে। এখন যদি আমি বলি যে আজকে আমার সকালের দিকে আমার ডিমান্ড কত ছিল, 8,500 মেগাওয়াট, আমার ক্যাপাসিটি কিন্তু 27,840 মেগাওয়াট। তার মানে কি আমার প্রায় ক্যাপাসিটির প্রায় ডবল ক্যাপাসিটি যেটা আমার ডিমান্ড আছে তার তুলনায় ডবলের চেয়েও বেশি আমার কিন্তু প্ল্যান্ট বসে আছে, তাকে আমার কিন্তু ক্যাপাসিটি পেমেন্ট দিতে হবে। আমাকে কোনো কিছু করার আগে এই বিষয়গুলো এখন ভালো করে, যেহেতু আমরা আবার নতুন করে কিন্তু আমার যে ইন্টিগ্রেটেড মাস্টার পাওয়ার প্ল্যান্ট যে পাওয়ার ম্যানেজমেন্ট যেটাকে আমরা করতে চাচ্ছি, যেটাকে আমরা সংক্ষিপ্ত বলি IEPMP 2003 যেটা ছিল, সেটাকে আমরা রিভিউ করতে চাচ্ছি। এখন রিভিউ করতে হলে আমার বর্তমান অবস্থা কি এবং অ্যাকচুয়াল সিনারিও যেটা আছে এবং আগামীতে কি সিনারিও আমার সামনে আসবে অ্যাকচুয়ালি, সেটাকে বেস করে যদি আমি সেই প্ল্যানকে আবার রিভিউ না করতে পারি তাহলে কিন্তু আমরা বর্তমানে যে ক্রাইসিসের মধ্যে পড়ে গেছে এই ক্রাইসিস কমবে না, বরঞ্চ আরও বাড়বে। তো যেটা বলছিলাম যে আমার আজকে শীতের সময় আমার সকাল থেকে 12টা পর্যন্ত হয়তো ম্যাক্সিমাম ডিমান্ড থাকে 900 মেগাওয়াট, 12টার দিকে যায় বা 10টার পরে থেকে একটু একটু করে বাড়তে থাকে। এটা সন্ধ্যাবেলা যায় ম্যাক্সিমাম 12,000 মেগাওয়াটে উত্তীর্ণ হয়, 12,000। আর গ্রীষ্মকালের কথা যদি আমি চিন্তা করি তাহলে এটা আবার হচ্ছে যে ম্যাক্সিমাম আমরা যেটা পাইছি এখন পর্যন্ত পেয়েছি আমরা সেটা হচ্ছে অ্যারাউন্ড 17,000 মেগাওয়াট। তাহলে সেই গ্রীষ্মকালেরটাকেও যদি আমি চিন্তা করি তাও আমার হাতে কিন্তু এখনও প্রায় 66% জেনারেশন কিন্তু রিজার্ভ আছে আমার হাতে। তাহলে এখন আমি যদি আরও এর সাথে যদি আমি 2030 সালের মধ্যে 5,000 মেগাওয়াট রিনিউয়েবল যোগ করব, 5,000 রিনিউয়েবল যোগ করব, তাহলে আমরা 2030 সালে যাই 35,000 মেগাওয়াট জেনারেশন ক্যাপাসিটি এক্সিড করবে। আবার প্রশ্ন হচ্ছে যে আমার অ্যাকচুয়াল ডিমান্ড সেই সময় কত হবে, তাহলে কি আমার ক্যাপাসিটি পেমেন্ট আরও বাড়বে? এখন প্রশ্ন, আমার রিনিউয়েবল এনার্জি আমি দিনের বেলা পাবো, সন্ধ্যাবেলা পাবো না। আমার ডিমান্ড সন্ধ্যাবেলায় সবচাইতে পিক, যেটা বেশি। তাহলে এই 5,000 যদি আমার দিনের বেলায় হয়, সন্ধ্যাবেলায় না থাকে, তাহলে এটা আমি কি দিয়ে নিয়ে আসবো সন্ধ্যাবেলায় কভার করব? কিভাবে কভার করব? সেটা কি দিয়ে কভার হবে? তাহলে এই 5,000 যদি আমি দিনে যদি সোলার দিয়ে চালাই তাহলে আমার হয় কোল
অথবা গ্যাস বিদ্যুৎ কেন্দ্র আমাকে কি করতে হবে, বন্ধ রাখতে হবে। এই 5-এর জন্যও কিন্তু তার উপর আমার ক্যাপাসিটি পেমেন্ট, আমাকে পেমেন্ট দিতে হবে, ওটাতে আবার ক্যাপাসিটি পেমেন্ট বাড়বে। আজকে আমরা অনেক কথা শুনতে পাই যে আমার দেশ কিন্তু ইউরোপ আমেরিকা নয়। আমাকে চিন্তা করতে হবে আমার দেশের জনগণের যে হচ্ছে ইকোনমিক স্ট্যাটাস কি আছে, সে কতটুকু বিয়ার করতে পারবে, সেই অনুযায়ী আমাকে প্ল্যান সাজাতে হবে। আমি শুধু এই উচ্চ আকাঙ্ক্ষী প্ল্যান যদি আমরা করি তাহলে আমাদের এই ক্রাইসিস মিটবে না, বরঞ্চ আরও বাড়বে। এখন আমরা বলি যে ইন্ডিয়ায় আমরা রিনিউয়েবল আমরা 5 টাকায় পাই, প্রতি ইউনিট 5 টাকায় আমরা পাই। আমাদের দেশে কত? আমাদের দেশে আমার যে গত বছরের অ্যাভারেজ প্রাইস যদি আমি বলি, মোর দ্যান 40 টাকা পার ইউনিট। 14 টাকা, মোর দ্যান 14 টাকা। সেখানে আমার গ্যাস প্লান্টের অ্যাভারেজ প্রাইস 6 টাকা 20 পয়সা, কোলের অ্যারাউন্ড 12 টাকা, 12.5 টাকা। আমি কি করব, কোথায় যাব, কিভাবে প্ল্যান করব? আমি কি আমার দেশের জনগণের কথা চিন্তা করব, না হচ্ছে যে শুধু এই দিকেই হাঁটবো যে আমার গ্রিন এনার্জি দরকার? আমাকে গ্রিন এনার্জিও দরকার আমি মনে করি। আমাকে এটার সাথে সমন্বয় রেখে কারণ আমি যদি বলি যে আমার যে এসডিজি গোল নাম্বার 7, সেখানে কি বলা আছে, অ্যাফোর্ডেবল ক্লিন এনার্জি ফর অল। আমাকে অ্যাফোর্ডেবল করতে হবে। আমি শুধু ক্লিন এনার্জিতে চলে গেলাম, প্রাইস আরও বেড়ে গেল, সেটা তো আমি করতে পারি না। আমাকে সব কিছু মিলে আমাকে প্ল্যান করতে হবে। আমাকে যেমন জিরো কার্বনের দিকে যেতে হবে, সাথে সাথে আমার দেশের ইকোনমির কথা চিন্তা করতে হবে, সাথে সাথে আমার দেশের জনগণের কথা চিন্তা করতে হবে, করে আমাকে প্ল্যান করতে হবে। তবে আমার যেটা আমরা বলছি যে সাস্টেইনেবল হবে, আদারওয়াইজ কোনো কিছুই সাস্টেইনেবল হবে না। আচ্ছা, এখন আমি যদি আরেকটা দিকে যাই, আমার যে আমি সোলার করব, টেকনিক্যালি কিন্তু বেশ কিছু প্রবলেম সেখানে আছে। আমরা কিন্তু সেগুলো নিয়ে আলাপ করি না, কেউ করি না। আমি টেকনিক্যাল পারসন, আমি পাওয়ার হাউসে কাজ করেছি 28 বছর, দীর্ঘ 28 বছর শুধু আমি পাওয়ার হাউসে পাওয়ার জেনারেশন নিয়েই কাজ করেছি। এখন হচ্ছে যে সেখানে আমি আমাদের দেশের যে লোড প্যাটার্ন, সেখানে কি ইন্ডাকটিভ লোড, আমার সিস্টেমে রিঅ্যাক্টিভ পাওয়ার থাকতে হবে। যেগুলো আমরা যেমন গ্যাস টারবাইন বলেন, স্টিম টারবাইন বলেন, অন্য যেগুলো আছে বিদ্যুৎ কেন্দ্র আছে, সেখান থেকে আমরা কিন্তু এই অ্যাক্টিভ পাওয়ারের পাশাপাশি রিঅ্যাক্টিভ পাওয়ার পাই, যেটা আমার অ্যাপ্লায়েন্সের জন্য দরকার। কিন্তু ইয়াতে ক্ষেত্রে আমি কিন্তু সোলার থেকে কোনো রিঅ্যাক্টিভ পাওয়ার পাবো না, সেটা একটা ইফেক্ট কিন্তু আমার গ্রিড সিস্টেমে চলে আসবে। সেই ইফেক্ট আমি কিভাবে মোকাবেলা করব? সেটা মোকাবেলা করার জন্য কি টুলস আমার হাতে আছে? হ্যাঁ, টুলস আছে, কিন্তু সেই টুলস অ্যাপ্লাই করতে গেলে সেখানেও ইনভেস্টমেন্টের ব্যাপার আছে। হ্যাঁ, আপনারা হয়তো বলবেন, যারা অনেক আলোচক আছেন, যে আমরা ব্যাটারি স্টোরেজ করে ফেলবো, করে সন্ধ্যাবেলা দিব, তাতেও তো আমার প্রাইস বাড়বে। আমাকে সব দিকে চিন্তা করতে হবে। যে আমার প্রধান টার্গেট হওয়া উচিত, আমি মনে করি, যে কিভাবে আমি অ্যাফোর্ডেবল ক্লিন এনার্জি সবার জন্য ব্যবস্থা করতে পারব। সেই দিকে যা আমি মনে করি যে আমার প্ল্যান সেইভাবে সাজানো উচিত। আমার উচ্চাভিলাষী বা হচ্ছে যে সেই ইউরোপ আমেরিকার মতো যে তারা করে ফেলছে আমাদেরকেও করে ফেলতে হবে, তাদের প্রেক্ষাপট আর আমাদের প্রেক্ষাপট কিন্তু এক নয়। আজকে ইন্ডিয়াতে তারা কমে প্রোডাকশন করতে পারে, তাদের হিউজ ল্যান্ড আছে, তারা ল্যান্ড ফ্রি দিয়ে দিতেছে যারা প্রডিউসার তাদেরকে। আমরা কি পারছি সেটা দিতে? আমরা পারছি না। ল্যান্ড কিনতে হচ্ছে। যখন ল্যান্ড কিনে একজন করতে যাবে, আপনি জানেন 1 মেগাওয়াট পাওয়ার হচ্ছে সোলার পাওয়ারের জন্য আমার প্রায় 2.5 থেকে 3 একর জমির দরকার হয়। তার 100 মেগাওয়াট করতে গেলে আমার 250 থেকে 300 একর জমির দরকার হবে। এটার প্রাইস কত? তো সে যখন ট্যারিফ নির্ধারিত হবে তখন তো ওই প্রাইসটা ওটার সাথে যোগ হয়ে যাবে, যেটা ইন্ডিয়াতে হয় না।
আমরা বলি এগুলো, কিন্তু আমরা কম্পেয়ার করি না যে এখানে বেশি কেন, ওখানে কম কেন, আমরা এখানে কিভাবে কমাইতে পারবো। হ্যাঁ, এটা কমানো সম্ভব। যে সমস্ত খাস জমি আছে, গভর্নমেন্টের খাস জমি আছে, সেগুলোকে যদি আমরা আইডেন্টিফাই করি, সেইগুলোকে যদি আমরা আইডেন্টিফাই করে সহজে যদি সেইগুলোকে সোলার পাওয়ার স্টেশনের জন্য যদি বরাদ্দ দিয়ে দেওয়া হয়, যে এই জায়গাগুলো সোলার পাওয়ার স্টেশন হবে, এগুলো বরাদ্দ দেওয়া হলো, যারা এই পাওয়ার জেনারেশন ইউটিলিটিস আছে তাদেরকে এইগুলোকে হচ্ছে যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হলো, কে কোথায় কোন সোলার পাওয়ার স্টেশন করবে, তাহলে আমি মনে করি সহজে হয়ে যাবে। আমরা বলছি রেল লাইনের 2 ধারে সোলার করব, আমরা বলছি রোডস অ্যান্ড হাইওয়ের 2 ধারে সোলার করব, আমরা বলছি ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের যে সমস্ত পরিত্যক্ত জমি পড়ে আছে সেগুলোতে আমরা সোলার করব। আজ পর্যন্ত কি কোনো পলিসিগত কোনো হচ্ছে সিদ্ধান্ত গৃহীত হয়েছে? হয় নাই, এখনো হয় নাই সেগুলোতে। এমন কি তো এগুলো তো আমাদের হচ্ছে যে বিবেচনার বিষয় আছে, তারপরেও আমাদের অগ্রগতি আছে। আমি এখন সেগুলোই আপনাদের সামনে তুলে ধরব। আমাদের এখন সোলার এনার্জির এই মুহূর্তের ক্যাপাসিটি হচ্ছে 701 মেগাওয়াট, আমাদের যেটা আমরা যেখান থেকে পাওয়ার পাচ্ছি। আগামী 2025 সালের মধ্যে আরও 320 মেগাওয়াট আমাদের সিস্টেমের সাথে যোগ হবে, যেটা অলরেডি কাজ চলছে, এবং আমরা আশা করি 2025-এর মধ্যে এই 320 মেগাওয়াট আমরা আমাদের সিস্টেমের সাথে যোগ করতে পারবো, যেটা অন গ্রিড। আর আমাদের প্রায় 100 মেগাওয়াটের মতো এখন টেন্ডার অনুমোদনের অপেক্ষায় আছে, যেটা সমস্ত প্রক্রিয়া শেষ করে জাস্ট অনুমোদনের জন্য আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আমরা আশা করতেছি যে 1 মাসের মধ্যে এই 100 মেগাওয়াটের অনুমোদন পেয়ে গেলে আমরা এটা কন্ট্যাক্ট করে ফেলতে পারবো। এছাড়া আপনারা জানেন 5/12/2028 আমরা 12টা প্যাকেজে টোটাল 353 মেগাওয়াটের জন্য আমরা সোলারের জন্য টেন্ডার, ওপেন টেন্ডার কল করা হয়েছে, এবং অ্যানাদার 30 প্যাকেজে প্রায় 1000 মেগাওয়াট যে আগামীতে টেন্ডার করার প্রক্রিয়াধীন আছে। এছাড়াও আমাদের বিপিডিপির ওন এক্সপেন্সে একটা প্যাকেজে 260 থেকে 300 মেগাওয়াট রামপালে আমাদের 900 একর জমি আছে। এটা আমরা আরও 3 বছর আগে এখানে করতে চাইছিলাম, কিন্তু আমরা পারমিশন পাই নাই। এখন আমরা গ্রিন সিগন্যাল পেয়েছি, আমরা এখানে করার খুব দ্রুত এটাকে আমরা বাস্তবায়ন করব, প্রায় 300 মেগাওয়াট এখানে। তাতে করে আমি আশা করি যে আমরা যে 2030 সালের মধ্যে যে টার্গেট 10%, টোটাল জেনারেশন ক্যাপাসিটি 10% আমাদের রিনিউয়েবল, সেটাতে আমরা অ্যাচিভ করতে সমর্থ হব। ইয়ার কোনো কারণ নেই। আমরা এছাড়াও আমরা চেষ্টা করছি যে বিদ্যুতের প্রাইসকে কিভাবে কমায় আনা যায়। আমি গত ইয়ার কথাগুলো এখানে টানবো না, কারণ হচ্ছে যে আমরা চাই বর্তমানে আমরা কি করতে পারি, বর্তমানের আগের যে ল্যাগিংগুলো কি আছে সেইগুলোকে আইডেন্টিফাই করে সেইগুলোকে শুধরাইয়া নিয়ে আমরা কিভাবে জনগণের জন্য কাজ করতে পারি, সেই বিষয়ে কিন্তু আমরা সবসময় কাজ করে যাচ্ছি। আরেকটা হচ্ছে যে আমরা যদি পরিবেশের কথা বলি, এই পরিবেশের উন্নয়নের জন্য কিন্তু আমরা ইতিমধ্যে কিন্তু আমাদের পাওয়ার সেক্টর থেকে অনেকগুলো ব্যবস্থা আমরা কিন্তু গ্রহণ করেছি। তার মধ্যে যে আমাদের যে সমস্ত গ্যাস টারবাইনগুলো আছে, গ্যাস টারবাইনগুলোতে কিন্তু আমরা হচ্ছে যে কন্টিনিউয়াস এক্সজস্ট মনিটরিং সিস্টেম কিন্তু ইনস্টল করেছি, এবং সেখান থেকে আমরা কন্টিনিউয়াস মানে প্রতি ঘন্টায় আমরা কিন্তু কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড, কি পরিমাণ অর্থাৎ ইমিশন গ্যাস যেগুলো আমরা নির্গত হয় সেগুলোকে কি মনিটরিং করতে পারি এবং আমরা কন্ট্রোল করতে পারি এখন, এবং যেগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা বজায় রাখি। এর সাথে সাথে কোল পাওয়ার স্টেশনের বিষয়ে সেখানে কিন্তু আমরা পৃথিবীর সবচাইতে আধুনিক বয়লার, যেটাকে আমরা বলি আলট্রা সুপার ক্রিটিক্যাল বয়লার কিন্তু আমরা ইউজ করছি, যেটার কম্বাসন
প্রসেস কিন্তু অত্যন্ত হচ্ছে যে একবারে আধুনিক, এবং সেখান থেকে ইমিশন গ্যাসগুলো প্রপার কনভার্সনের মাধ্যমে পূর্বেই কমে যায়। এর সাথে আবার আমরা ব্যবহার করি ইএসপি টেকনোলজি, যার দ্বারা আমরা যে বয়লারের যে ফ্লাই অ্যাশ যেটা থাকে সেটাকে কি আমরা মোর দ্যান 99% কিন্তু ক্যাপচার করে ফেলাই, এবং সাথে সাথে বয়লারের এই ফ্লু গ্যাসের সাথে যে সালফার ডাইঅক্সাইড থাকে যেটা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর, সেটা আমরা কিন্তু হচ্ছে যে ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন টেকনোলজির মাধ্যমে কিন্তু আমরা ক্যাপচার করি। এখন ক্যাপচার করে সালফার ফ্রি আমরা কিন্তু সালফার ডাইঅক্সাইড ফ্রি আমরা কিন্তু ফ্লু গ্যাস কিন্তু হচ্ছে যে চিমনি দিয়া যেটা আমাদের ইয়ারে আসে। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু ইতিমধ্যে কিন্তু সবগুলো ডেভেলপ করা হয়েছে যাতে করে পরিবেশের জন্য কোনো হ্যাম্পার ডেকে না নিয়ে আসে। আর একটা হচ্ছে যে আমাদের যে লিকুইড ফুয়েল বেসড যে সমস্ত পাওয়ার প্ল্যান্ট আছে এইগুলো এখন আমরা কিন্তু যেগুলোর কন্ট্রাক্ট পিরিয়ড শেষ হয়ে যাচ্ছে এগুলো কিন্তু সেখানেই আমরা শেষ করে দিচ্ছি, এবং এই পরিকল্পনায় এখন আমাদের যে এগুলোকে আর আমরা বাড়াবো না, এগুলোকে আমরা এখন কন্টিনিউয়াসলি কিসের দ্বারা, এই সোলারের দ্বারা আমরা কি করব, রিপ্লেস করব, সোলারের দ্বারা রিপ্লেস করব। এই জন্য বলছি যে আমাদের যেহেতু উদ্বৃত্ত উৎপাদন ক্যাপাসিটি, আমি এখন বাড়াইলে যেটা বাড়াবো সেটাই কিন্তু আরও উদ্বৃত্ত হবে। সো আমাকে চিন্তা করতে হবে, আমাকে একদিকে রিটায়ারমেন্টে দিতে হবে, যেগুলো ক্ষতিকর পাওয়ার প্ল্যান্ট আছে সেগুলোকে রিটায়ারমেন্টে দিতে হবে, এবং সেগুলোর যেগুলো কস্টলি আবার পাওয়ার প্ল্যান্ট আছে সেগুলোকে রিটায়ারমেন্টে দিতে হবে, দিয়ে সেগুলোকে আমরা পূরণ করতে থাকবো একের পর এক হচ্ছে সোলার দ্বারা। এবং আমরা আশা করি যে এইভাবে আমরা যদি আগামীতে চলি তাহলে আমরা আমাদের টার্গেট অবশ্যই ফুলফিল করতে পারবো। এবং আমরা এখন যেটা কাজ করছি একেবারে সবাই মিলে যেটা কাজ করছি যে 2030 সালে যে টার্গেট অবশ্যই আমরা এটা পূরণ করব, কারণ এই থেকে আমরা কখনো পিছপা হব না। আশা করি এই জন্য জনগণেরও সমর্থন প্রয়োজন আছে, কেননা সোলার করতে হলে আমার কিন্তু হিউজ অ্যামাউন্ট ল্যান্ড দরকার। হ্যাঁ, সেখানে ল্যান্ড, সরকারি ল্যান্ড যতটুকু না আছে তার চেয়ে বেশি প্রয়োজন হয় বেসরকারি ল্যান্ড। এখন লোকজন যদি সেই ল্যান্ড দিতে রাজি না হয় তার কাছ থেকে তো জোর করে নেওয়া যাবে না। সেই জিনিসগুলো থেকে যেমন আমাদের উদ্যোগ থাকতে হবে, জনগণের সেখানে অংশগ্রহণ থাকতে হবে, সবাই মিলে যদি আমরা কাজ করি ইনশাল্লাহ আমরা এই টার্গেট পূরণ করতে সক্ষম হব। সবাইকে ধন্যবাদ।